স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩,৪৭১ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। জানান এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১,০৯৫ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১,৫২৩ জন। নতুন ৫০২ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৭,২৪৯ জন। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৯৯০টি। আছে তাদের প্রতি আমরা যেন বিশেষভাবে যত্ন নেই। তাদের জন্য ঘরে থাকাটা আনন্দময় করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া, তাদের পাঠদান অব্যাহত রাখা যায় এবং তাদের পাঠদানটা আনন্দদায়ক করা যায়, সেভাবে আপনারা ব্যবস্থা নেবেন। শিশুদের প্রতি, শিশুদের সাথে গুণগত মান কাটাবেন। করোনা মহামারীর মধ্যেই ঘোষিত হল ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। দ্বিতীয়বারের মতো ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটে তিনি নির্ধারণ করেছেন ৫,৬৮,০০০ কোটি টাকার, যেখানে তিনি প্রবৃদ্ধি ধরেছেন ৮.২%। দেশের ৪৯তম প্রস্তাবিত বাজেটে তিনি এনবিআর এর জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছেন ৩,৩০,০০০ কোটি টাকা। বাজেটের বিস্তারিত হাবিবুর রহমান পলাশীর রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি যখন লণ্ডভণ্ড, বাংলাদেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে সেটা অনুমিত ছিল। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল তার ২০২০-২১ অর্থ বছরে করোনার প্রভাব ধরে রাখলেন। প্রস্তাবিত বাজেটে চলতি অর্থ বছরের মতো প্রবৃদ্ধি নির্ধারণ করলেন ৮.২%। এবারের বাজেট বাস্তবায়নে যথেষ্ট চ্যালেঞ্জ নিতে হবে সেটি স্বীকার করে অর্থমন্ত্রী মোট রাজস্ব আয় ধরেছেন ৩,৭৮,০০৩ কোটি টাকা, যার মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে মাত্র ৩,৩০,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ধরা হয়েছে ১৫,০০০ কোটি টাকা, আর কর ব্যতীত আসবে ৩৩,০০০ কোটি টাকা। বৈদেশিক অনুদান যেহেতু ফেরত দিতে হয় না, তাই অর্থমন্ত্রী এই ৪,০১৩ কোটি টাকার অনুদানকে আয় হিসেবে ধরেছেন। আগামী অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৫,৬৮,০০০ কোটি টাকা, যা জিডিপির ১৭.৯%। আগামী ২০২০-২১ অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৩,৭৮,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে ৩,৩০,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৪৮,০০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। ব্যয়ের ক্ষেত্রে অর্থমন্ত্রী যথেষ্ট হিসেব করেছেন। ৫,৬৮,০০০ কোটি টাকা ব্যয় করেছেন তিনি বিভিন্ন খাতে। এর মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় ব্যয় ধরেছেন ৩,৪৮,১৮০ কোটি টাকা, উন্নয়ন ব্যয় রেখেছেন ২,১৫,০৪৩ কোটি টাকা। পরিচালনা সহ বিভিন্ন খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩,৬২,৮৫৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২,০৫,১৪৫ কোটি টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় তা মেটাতে অর্থমন্ত্রী অনুদান সহ সামগ্রিক ঘাটতি ধরেছেন ১,৮৫,৯৮৪ কোটি টাকা। অনুদান ব্যতীত তা হবে ১,৮৯,৯৯৭ কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১,৯০,০০০ কোটি টাকা, যা জিডিপির ৬%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল ৫%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। এবারের বাজেটে ঘাটতি নির্বাহে সরকার বিদেশ থেকে ঋণ নেবে ৮৮,৮২৪ কোটি টাকা, তবে সেখান থেকে ১২,৮২০ কোটি টাকার সুদ পরিশোধ করায় বিদেশ থেকে নিট ৭৬,০০৪ কোটি টাকার ঋণ নেওয়া হবে। এছাড়া সরকার অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ নেবে ১,০৯,৯৮০ কোটি টাকা, যেখানে বিভিন্ন ব্যাংক থেকে আসবে ৮৪,৯৮০, স্বল্পমেয়াদী ঋণ ৩১,০২৬ কোটি টাকা। এছাড়া সরকার ব্যাংক বহির্ভূত ২৫,০০০ কোটি টাকা এবং জাতীয় সঞ্চয়পত্র থেকে তুলে নেবেন আরও ২০,০০০ কোটি টাকা। অন্যান্য খাত থেকে নেবেন আরও ৫,০০০ কোটি টাকা। আশার কথা হলো আয় কমে যাওয়া সাধারণ মানুষের জন্য এবারের বাজেটে ৩ লাখ টাকার কম আয় হলে কর দিতে হবে না, যা আগে ছিল ২.৫ লাখ টাকা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারের বাজেট জনবান্ধব, জীবন ঘনিষ্ঠ পরিকল্পিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেটের উপর আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে
বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারের বাজেট, যা জীবন জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারের সময়োচিত সাহসী চিন্তা ফসল। প্রস্তাবিত বাজেট গতানুগতিক, কোভিড-19-এর বাস্তবতার নিরিখে হয়নি বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, করোনার বিষয়গুলো মাথায় না রেখেই প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, করোনার কারণে দরিদ্র সীমার হার বেড়ে ৩৫% হতে পারে। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। বছরের বাজেট বিশ্লেষণ অনুষ্ঠানে করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই ঘোষণা করা হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে যোগ দেন অর্থনীতিবিদ, গবেষকরা। অর্থ বছরের বাজেট বিশ্লেষণ সম্মেলনের শুরুতেই বাজেট নিয়ে সরকারের সমালোচনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় এই বাজেট বাস্তবসম্মত নয় বলেও জানান তিনি। এই বছরের বাজেটটা আমরা বলছি যে গতানুগতিক বাজেটই হয়েছে এবং কোভিড-19-এর প্রেক্ষিতে যেই ধরনের বহুমাত্রিক সংকট দেখা দিয়েছে, সেটা স্বাস্থ্য, অর্থনীতি, মানবিক, সামাজিক, সেই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণে সৃজনশীল পদক্ষেপ নেওয়া হয়নি। সিপিডির এই সম্মেলনে অংশ নিয়ে অর্থনীতি বিশ্লেষক এবং গবেষকরা বলেন, চলতি বছরের বাজেটের কারণে ধনী গরিবের বৈষম্য আরো বেড়ে যেতে পারে। যদি সেই রকম একটা পর্যায়ে যদি আমি বাজেটটা করি, তাহলে অবশ্যই আমাকে এই স্বাস্থ্য ঝুঁকির যে ইমিডিয়েসিটা আছে, যে এখনই আমার এটাকে অ্যাড্রেস করতে হবে, যাতে করে আমি এই কার্ভটাকে ফ্ল্যাটেন করে তারপরে নিচের দিকে নিয়ে আসতে পারি। এই অনুমিতিটা আমরা কিন্তু দেখিনি এবং সেটা সম্বন্ধে কিছু কিন্তু আলোচনাও করা হয়নি। কি যুক্তিতে, যেখানে আমরা দেখেছি যে এখন আমাদের সম্পদের সমস্যা আছে, আমরা সবাই বলছি রাজস্ব আদায় হবে না, যখন আমরা বলছি বৈষম্য বাড়ছে, তখন কি যুক্তিতে আমি উচ্চ ধনীদেরকে এই ধরনের কর ছাড় দেব? অর্থনীতির চিত্র সঠিকভাবে না দেওয়ায় আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তুলবে বলে মনে করেন সিপিডি। জন্যই কিন্তু কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেট রাজনৈতিক নয়, কর্মসংস্থান আর করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের রুটি রুজির বাজেট, এমনটি জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক অধ্যাপক আহসানুল আলম পারভেজ। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সঠিক উল্লেখ করে ঢালাওভাবে এটি ব্যবহার না করার পরামর্শ বিশ্লেষকের। হাবিবুর রহমান পলাশের আরও একটি রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এতে আয় ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা আর ঘাটতি 1,90,000 কোটি টাকা। বাজেট বক্তৃতায় করোনার মন্দা কাটিয়ে পূর্বের উন্নয়নের ধারায় অর্থনীতি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। আগামী অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 5,68,000 কোটি টাকা, যা জিডিপির 17.9%। আগামী 2020-21 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। অর্থনৈতিক বিশ্লেষক অধ্যাপক আহসানুল আলম পারভেজ বলেন, নতুন অর্থ বছরেই সামলানো যাবে না করোনার ধাক্কা। দিস ইজ নট এ পারফেক্টেড বাজেট। এটা অর্থমন্ত্রী নিজেও কিন্তু আপনার দাবি করেনি বা কেউ দাবি করেনি। সত্যিকার অর্থে বাজেটটাকে গরিব বাঁচানোর বাজেট, মানুষকে খাওয়ানোর বাজেট, কর্মসংস্থানের বাজেটে রূপান্তর করার প্রচেষ্টার সুযোগ আছে। কারণ একটা সাধুবাদ অর্থমন্ত্রীকে দিতে হবে, আলটিমেটলি এটা সরকার প্রধানের কাছেই চলে যাচ্ছে প্রশংসাটা, যে এবারের বাজেট পলিটিক্যাল মোটিভ নিয়ে, মানে রাজনৈতিক উদ্দেশ্যের বাজেট নয়। প্রস্তাবিত বাজেটে 10% কর দিয়ে শেয়ার বাজার, বন্ড, মিউচুয়াল ফান্ড, আবাসন সহ কয়েকটি খাতে বিনিয়োগ করার সুযোগ রাখা হয়েছে অপরিদর্শিত অর্থ বা কালো টাকার। এতে প্রশ্ন করতে পারবে না দুর্নীতি দমন কমিশন সহ কোনো সংস্থা। তবে কালো টাকা মূল অর্থনীতিতে ফিরিয়ে আনার এই সুযোগ যথেষ্ট নয় বলে মত অধ্যাপক আহসানুল আলম পারভেজের। কালো টাকা অ্যালাউ করতে হবে, কিন্তু অসম্ভব কঠিনভাবে। সরকার বলেছে শেয়ার মার্কেটে, এটাই কাজ হবে না। কালো টাকাকে আপনারা
সোভারিন বন্ডে গ্রহণ করুন, যেন এটা 5 বছর থেকে 7 বছর, এটা ওনারা বিবেচনা করবে, কমে 3 বছর বা 5 বছর থেকে 7 বছর লক ইন থাকবে। অর্থাৎ কালো টাকা বাংলাদেশে বেরিয়ে আবার আরো কিছু টাকা নিয়ে কালো হওয়ার সুযোগ থাকবে না, এটাতে এই টাকাটা লক ইন করা থাকবে। প্রস্তাবিত বাজেটের 3,30,000 কোটি টাকার রাজস্ব আয় এনবিআর এর জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে। আর বাজেটের সুফল মিলতে নীতি নির্ধারণী উন্নতি সহ দুর্নীতি বন্ধের তাগিদ এই বিশ্লেষকের। আমাদের প্রত্যাশা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2020-21 অর্থ বছরের বাজেটে বাড়ছে মোবাইল ইন্টারনেট সেবা ও কথা বলার খরচ। প্রতি 100 টাকায় আসছে জুলাই থেকে, ফের কর দিতে হবে 25 টাকা। এবছর করোনা ভাইরাসের কারণে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে এ সংক্রান্ত পণ্যেও দাম কমানো হয়েছে, বাড়ানো হয়েছে তামাকজাত ও প্যাকেটজাত পণ্য সহ বিলাস সামগ্রীর। দাম কমছে চিকিৎসা, পরিষ্কারক এবং কৃষি সামগ্রীর। বিস্তারিত তামান্না তাহসিনের রিপোর্টে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের নতুন বাজেটে মোবাইল সেবার উপর কর আরেক দফা বাড়িয়েছেন। 100 টাকায় 25 টাকা কর দেওয়ার যে বিধান তিনি দিয়েছেন তা টেলিযোগাযোগ কোম্পানি বহন না করলে গ্রাহকদের উপর চাপ বাড়াবে এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়াও দাম বাড়বে প্যাকেটজাত খাদ্য, আমদানি করা তরল ও গুঁড়ো দুধ, বাদাম, আমদানি করা ফল, জেলি, আইসক্রিম, আমদানি করা অ্যালকোহল, চকলেট, লবণ, কসমেটিক্স, আমদানি করা পেঁয়াজ, মাংস, মাছ, ড্রেজার, রাসায়নিক বিস্ফোরক, মশার ওষুধ, আমদানি করা লবণ, গ্রানাইট, রং, সাবান, আমদানি করা সবজি, ফল, টিনজাত মাছ, চিংড়ি, তামাক পণ্য, জর্দা, আমদানি করা মধু, আমদানি করা পোল্ট্রি শিল্পের উপকরণ, প্রিন্টারের কালি, আঠা তৈরির উপকরণ, প্রসাধনী সামগ্রী, শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চের ভাড়া, চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া এবং ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ফি। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দাম কমছে আমদানি করা স্বর্ণ, জুতা তৈরির কাপড়, আইসিইউ, কৃষি যন্ত্রপাতি, কম্প্রেসার কাঁচামাল, সয়াবিন তেল, ডিটারজেন্ট, সোলার ব্যাটারি, সৌর বিদ্যুৎ, এলপিজি সিলিন্ডার, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, দেশে উৎপাদিত মোবাইল, মোটরসাইকেল, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের মতো পণ্য ও সেবার। এবছর মুজিব বর্ষ কিংবা আগামী অর্থ বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে বেশ জাঁকজমকপূর্ণই হতে পারত এবারকার বাজেট। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজেটেও। তবে এ বাজেট বাস্তবায়নই সরকারের বড় চ্যালেঞ্জ। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথে থাকুন। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছে আমি শারমিন জাহান মেরি। লকডাউন পর্যবেক্ষণের জন্য 24 ঘন্টা রাজাবাজার এলাকায় টহল রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভেতরে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা জরুরি সেবায় নিয়োজিতদের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। করোনা ভাইরাস পরিস্থিতি অবনতি হয় গত মঙ্গলবার রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। লকডাউনের বিষয়ে অনেকেই জানেন না বলে জানান স্থানীয়রা, ফলে ভোগান্তিতে পড়তে হয় তাদের। আমরা তো জানতাম না লকডাউনের ভিতরে আছি। পাবলিসিটি করা হয়েছে, ওখানে মাইকিং করা হয়েছে, ওখানে খবরাখবর শুনছি, ওখানে হঠাৎ করে আমাকে রাইতে যে মঙ্গলবার রাত 12টা 1 মিনিট লকডাউন। আর সরকার ঘোষণা করছে পূর্ব রাজাবাজারের লকডাউনের জন্য, কিন্তু এই শুধু এই মাত্র একটা গলি এখানে বন্ধ করে আমাদের 18টা বাড়ি ফ্যামিলি সবাই আটকে রাখছে। আমরা অফিসও করতে পারতেছি না। আমি তো দেখে আইসা পড়বো, রুগীটাকে দেখে আইসা পড়বো, মাঠ থেকে কিছু বড় হইলো বলেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি জরুরি প্রয়োজনে অনেকেই বের হতে দেওয়া হচ্ছে, তবে সেক্ষেত্রে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। আজকে লকডাউনের 3য় দিন,
তো গত 2 দিনের থেকে তুলনামূলক আজকে শুক্রবার হিসেবে তুলনামূলক চাপ কম আছে। মোটামুটি মানুষ কিছুটা সচেতন হয়েছে। এখানে অনলাইন শপিংয়ে কিছু ব্যবস্থা করা আছে, স্থানীয় যে কাউন্সিলর আছে এটা ব্যবস্থা করে দিচ্ছে। ওই অনলাইনে কেউ অর্ডার করলে পাবে, অথবা যদি কেউ এমনিতেই যাদের অনলাইন ব্যবস্থা নাই এমনিতেই অর্ডার করলে এখানে স্বেচ্ছাসেবক টিম আছে, এরা পৌঁছাই দেয় ওদের বাসায়। জরুরি প্রয়োজনের জন্য এই এলাকায় বিশেষ কিছু নাম্বার দেওয়া রয়েছে, যেখানে ফোন করে সাহায্য পেতে পারেন স্থানীয় বাসিন্দারা। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকা লকডাউন ঘোষণায় স্থানীয়দের কিছু ভোগান্তির শিকার হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন এই লকডাউনে অনেকটাই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে হবিগঞ্জের কয়েকটি উপজেলা। এতে তলিয়ে গেছে ফসলি জমি, খামার ও পুকুর। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। পানিবন্দী দিন কাটছে লাখো মানুষের। এম এ আজিজ সেলিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহুল আমিন শুভ। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে খোয়াই, কারাঙ্গি ও সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে হবিগঞ্জের 3টি উপজেলার শতাধিক গ্রাম। এসব এলাকায় এখন পানিবন্দী জীবন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। বন্যার কারণে তলিয়ে গেছে এসব স্থানের ফসলি জমি ও মাছের খামার। নষ্ট হয়েছে গোলার ধান, গবাদি পশুরে বিপাকে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন শহরের উঁচু স্থানে। বর্ষার পানি বাড়ি ঘর অনেকের তলায় গেছে, অনেক মানুষ বেকার হয়ে হয়েছে, চলাফেরার খুবই অসুবিধা। ঘর থেকে বাইরে হইতে পারতাছি না, খাওয়া দাওয়া করতে পারতাছি না। করোনা ভাইরাস গেছে 3 মাস হয়েছে, এই কারণে আমরা কাজ কাম নাই। অনেক মানুষ আছে খাইতে পারতাছে না, দিন এক বেলাও খাইতে পারতাছে না, খুব টাট অবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষ চাইছেন সরকারি সহযোগিতা। ঘর থেকে মানুষ বের হইতে পারতেছে না, আয় রোজগার বন্ধ, এখানে মানুষ না খেয়ে মরতেছে। তো যদি সরকার একটু আমাদের দিকে সুদৃষ্টি দেয় তাহলে হয়তোবা আমরা 2 বেলা ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। এদিকে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের ওইখানে যদিও পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রজেক্ট নাই, ইতিমধ্যে আমরা ওইখানে ভিজিট করেছি। আসন্ন ফসল রক্ষার জন্য আমরা কিছু কার্যক্রম, আপৎকালীন কার্যক্রম গ্রহণ করব। আমরা আশা করছি খুব শীঘ্রই প্রকল্পটি অনুমোদিত হবে এবং এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হলে হবিগঞ্জ জেলার যে বন্যার জন্য খোয়াই নদীর প্লাস ফ্লাড নিয়ে যে আতঙ্কিত হতে হয় সেটা সমস্যার সমাধান হয়ে যাবে, স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে। দ্রুত সরকারি সহযোগিতার পাশাপাশি পানিবন্দী দশা থেকে মুক্তি চান স্থানীয়রা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবার ইভেলি ব্যবসা বাণিজ্যের সংবাদ। মহামারী করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট ও বৈশাখের শুরু থেকে বৈরী আবহাওয়ার পরও সুনামগঞ্জের হাওর অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কেটে মাড়াই দিয়ে ধান ঘরে তোলার ব্যবস্থা সময় পার করছেন কৃষক কিষানীরা। তবে ফলন বাম্পার হলেও কৃষকের মুখে নেই হাসি। সোনাফলা ধান মাত্র 600-700 টাকায় বিক্রি করতে হচ্ছে কৃষকদের। তবে কৃষিমন্ত্রী জানান, গুদামে ধান বিক্রির জন্য প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের তালিকা তৈরি করছে মন্ত্রণালয়। ধান আমরা মনে করেন খাদ্য গুটামে গেলে আপনার শুকানি হয়েছে না, ওই খাঁচা মানে মানে বিভিন্ন ধরনের চিকিৎসা বা করে রাখি, তারা রাখেন না। ধান মনে করি নিয়ে দিতে পারি খাদ্য গুদাম সরকারি আমরা এটি মেম্বার চেয়ারম্যান হার হয়ে গেলা অন্য বড় বড় দিকে দেখে যত ঘুষ লাগে, ঘুষ দিয়ে আমাদের ধান লেবির দেওয়া লাগে, ধান কম শুকনা হয়। চাষিরাও খুশি, গত বছর বুড়ো করে দাম পায় নাই, তারা আমাদের উপরে খুবই ক্ষুব্ধ ছিল। এই বছর আমরা চেষ্টা করেছি, চাষিদের কাছ থেকে 27 তারিখ থেকে ধান কেনা শুরু হয়েছে। যদিও আমি আপনাদেরকে বলতে চাই, এই ধান কাটা নিয়ে কোনো অনিয়ম হবে না, কোনো মধ্যস্বত্ব ভুগিয়ে আসবে না, আসার কোনো সুযোগ নাই। এবার এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদ।
গত 24 ঘন্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 1,36,000-এর বেশি মানুষ। মোট আক্রান্ত 1.25 কোটির বেশি। এছাড়া গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন প্রায় 5,000। এ নিয়ে মৃতের সংখ্যা 4.25 লাখের কাছাকাছি। এদিকে 24 ঘন্টায় সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ কেড়ে নিয়েছে 1200-র বেশি মানুষের। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে 40,000 আর 900 প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট মৃত্যু 1,16,000-এর বেশি, আক্রান্ত প্রায় 21 লাখ। 7 শতাধিক মৃত্যুতে প্রাণহানি 15,000 ছাড়িয়েছে মেক্সিকোতে, আক্রান্ত 1.25 লাখের বেশি। পেরু, রাশিয়া, চিলিতে ঊর্ধ্বমুখী হচ্ছে নতুন সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ। নিম্নমুখী হয়েছে যুক্তরাজ্য সহ ইউরোপের সব দেশে। সারা বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 38.5 লাখ মানুষ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।